আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দু, তোমাদের স্বাগতম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি তোমরা সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ। তোমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রমের যাত্রা শুরু হলো। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের পড়ানো শুরু করতে চাই। আমি মনে করি যে তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। আমার সাথে সাথে তোমরা বই খোলো, বই দেখো এবং বইয়ের বিষয়গুলো পড়াশোনা করো। শিক্ষার্থীরা, আমরা অষ্টম অধ্যায় শুরু করার আগে আমরা অষ্টম এবং নবম অধ্যায়, এই দুটি অধ্যায় সম্পর্কে একটু সাধারণ আলোচনা করে নিই। আলোচনাটা হলো যে এখানে আমাদের বল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। বলের প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন, স্থিতি এবং গতি, এই দুটো নিয়ে আলোচনা করা হবে। এজন্য আমরা প্রথমে একটু বল সম্পর্কে আলোচনা করে নিই। আমি জানি যে তোমরা এই অবস্থায়, অর্থাৎ এই কলেজ জীবনের শুরু থেকে পর্যন্ত বল সংক্রান্ত অনেক পড়াশোনাই করেছো। তারপরেও তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি একটু আলোকপাত করি। এই আমার আলোকপাতে যে জিনিসগুলো থাকবে, দেখো এখানে আমরা আলোচনা করব বলবিদ্যার প্রকারভেদ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। স্থিতিবিদ্যা আলোচনা করতে গিয়ে স্থির বস্তু, স্থিতি অবস্থা এবং স্থিতিবিদ্যা সম্পর্কে আমরা জানব। তারপর বলের প্রকারভেদের মধ্যে কিছু সংখ্যক বল সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই বল সম্পর্কে একটা ধারণা লাভ করি। আমরা জানি যে বাইরে থেকে কোনো কিছু যদি প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকে। এখন এই যে কোনো কিছু প্রয়োগ করলাম, এই কোনো কিছুটা কি? এই কোনো কিছু বা যা কিছু প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় বা হতে চায়, স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়, এই যা কিছুকে বলি আমরা কি? বল। তাই নাকি? হ্যাঁ, এটা কিন্তু তোমরা পড়ে আসছো। এখন আমরা জাস্ট একটু স্মরণ করে দিলাম। তাহলে হলো বল হলো কি? বাহ্যিক কারণ, তাই না? বল হলো বাহ্যিক কারণ যার প্রভাবে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় অথবা হতে চায়। এটা হলো সবচেয়ে সহজ কথা, সংক্ষিপ্ত কথা, যে কি বল হলো বাহ্যিক কারণ যার প্রভাবে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় অথবা হতে চায়, তাকে বলা হয় কি? বল। আমরা বল পরিমাপ করতে পারি, তাই না? আমরা জানি যে পরিমাপের কয়েকটি পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর নাম কি কি? পদ্ধতিগুলো হলো এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি আর এফপিএস পদ্ধতি। তিনটি পদ্ধতিতে আমরা কোনো জিনিসের পরিমাপ করি। তো বল পরিমাপের কিন্তু এরকম পদ্ধতি আছে, ঠিক না? তো বল পরিমাপের পদ্ধতি এই তিনটি: এমকেএস, সিজিএস এবং এফপিএস পদ্ধতি। তো আমরা জানি যে বল, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, এখন দেখো আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে বলের একক কি, মানে পরিমাপ যে আমরা করব, তোমরা কিন্তু নিশ্চয়ই একটি কথা খুব সহজেই তোমরা বলবে আমার মনে হয়। বলো তো দেখি, বলের এককটা কি? কি বলেছো? হ্যাঁ, নিশ্চয়ই বলেছো নিউটন, তাই না? নিউটন বলেছো। কিন্তু তুমি কি জানো যে এটা কোন পদ্ধতিতে একক? বলের এই নিউটন এককটা কোন পদ্ধতিতে? এটা হলো এমকেএস পদ্ধতিতে বলের একক হলো নিউটন। কিন্তু নিশ্চয়ই তুমি জানো যে পদ্ধতি যেহেতু আরো দুইটি আছে, এই দুইটি পদ্ধতিতে বলের একক আছে, তাই না? তাহলে আমরা এমকেএস পদ্ধতিতে বলের একক জানি হলো নিউটন। সিজিএস পদ্ধতিতেও বলের একক আছে। সিজিএস পদ্ধতিতে যদি আমরা বল পরিমাপ করি
তাহলে সিজিএস পদ্ধতিতে বল পরিমাপের এককের নাম হলো ডাইন এবং এফপিএস পদ্ধতিতে বলের এককের নাম হলো পাউন্ডাল। তো চলো আমরা একটু এবার এককের যে আমরা বললাম নিউটন, ডাইন এবং পাউন্ডাল, এই এককের সংজ্ঞাগুলো একটু জানি। নিউটন বল কাকে বলে, এক নিউটন বল কাকে বলে? এক নিউটন বল হলো সেই বল যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর প্রয়োগ করার ফলে তার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। হ্যাঁ, তাকে বলা হয় 1 নিউটন বল। মনে পড়েছে যে যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর প্রয়োগের ফলে তার ত্বরণ কত হয়, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তৈরি হয়, তাকে বলা হয় কি 1 নিউটন বল। তাহলে বলো দেখি সিজিএস পদ্ধতিতে তাহলে একক কি হওয়া উচিত? সিজিএস পদ্ধতি খেয়াল করো, সিজিএস পদ্ধতিতে এককগুলো খেয়াল করো। সি হলো সেন্টিমিটার, জি হলো গ্রাম, তারপরে সেকেন্ড। তার মানে হলো এখানে আমরা পাবো, ওইখান থেকে তুমি এমকেএস পদ্ধতি থেকে এখানে সংজ্ঞাটা নিয়ে আসো। ওখানে ছিল এমকেএস মিটার, তারপরে কিলোগ্রাম সেকেন্ড। তাহলে মিটার কিলোগ্রাম, তার মানে 1 কেজি ভরের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে সেইখান থেকে তুমি এখানে বলো দেখি যে সিজিএস পদ্ধতিতে তাহলে কি হওয়া উচিত? যে যে পরিমাণ বল প্রয়োগের ফলে 1 গ্রাম বস্তুর তোমার ত্বরণ কি হবে, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সৃষ্টি হবে, তাকে বলা হবে 1 ডাইন। তার মানে যে পরিমাণ বল 1 গ্রাম ভরের বস্তুর উপর প্রয়োগের ফলে তার 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাকে বলা হবে 1 ডাইন। তাহলে এখন তোমাদের কাছে এই প্রশ্নটা রাখি, তোমরা এখনই উত্তরটা বের করে ফেলো যে তাহলে 1 পাউন্ডাল কি বলা উচিত? পাউন্ডাল কোন পদ্ধতিতে? এফপিএস পদ্ধতিতে। তাহলে এফপিএস, এফ হল কি ফুট, তারপরে পি হলো পাউন্ড, সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা সংখ্যাটা কি দেবো তাহলে, যে যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের উপর প্রয়োগের ফলে তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড, 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাকে বলা হবে কি, হ্যাঁ, 1 পাউন্ডাল। তাহলে যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের উপর প্রয়োগের ফলে তার ত্বরণ 1 ফুট পার সেকেন্ড স্কয়ার সৃষ্টি হবে, সেই পরিমাণ সেই বলকে বলা হবে কি 1 পাউন্ডাল। তা আমরা বল শিখলাম, বলের একক সম্পর্কে জানলাম। চলো এবার দেখি আমরা বল বিদ্যা কি বলে সেই সম্পর্কে একটু জেনে নেই। এবার আসো আমরা বল বিদ্যা সম্পর্কে আলোচনা করি। বল বিদ্যা গণিত শাস্ত্রের একটা অংশ। তাহলে আমরা বলবো যে গণিত শাস্ত্রের যে শাখায় কোনো বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়, তাহলে গণিত শাস্ত্রের যে শাখায় বস্তুর স্থির বা গতিশীল অবস্থা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়, তাকে বলা হয় বলবিদ্যা। তাহলে কি বলা হবে বলো দেখি, যে স্থির বা গতিশীল অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়, হ্যাঁ, কার, বস্তুর, তাকে বলা হয় বলবিদ্যা বা মেকানিক্স। তো এখন এই বলবিদ্যার প্রধানত দুইটি প্রকার আছে। আমরা বলবিদ্যাকে দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো স্থিতিবিদ্যা আর একটা হলো গতিবিদ্যা। স্থিতিবিদ্যা হলো স্ট্যাটিক্স, গতিবিদ্যা হলো ডাইনামিক্স। তো তোমাদের স্থিতিবিদ্যা আছে বলবিদ্যা 8ম অধ্যায় আর গতিবিদ্যা আছে 9ম অধ্যায়। তোমরা অলরেডি জেনেছো যে আমি তোমাদের স্থিতিবিদ্যা পড়ানোর জন্য প্রস্তুত। তোমরা আমার সাথে স্থিতিবিদ্যা নিয়ে থাকবে, আমি তোমাদের সাথে থাকবো, তোমরা আমার সাথে থাকবে। এখন আমরা দেখি যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা যে দুইটা ভাগ করলাম, তার মধ্যে আমি আমার যেহেতু আলোচ্য বিষয় স্থিতিবিদ্যা, আমি স্থিতিবিদ্যা নিয়ে তোমাদের একটু আলোচনা করতে চাই। স্থিতিবিদ্যা কি? দেখো যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় অথবা হতে চায়, এটা আমরা বলের সংজ্ঞা থেকে দেখেছি যে যার প্রয়োগের ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় বা হতে চায়। তো এখন এইখানে
স্থির বস্তু বলতে কি বোঝায়, যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে তার স্থির অবস্থার সৃষ্টি হয়, হ্যাঁ, সে আর নড়াচড়া না করে, তার যদি স্মরণ না হয়, তাহলে সেই বস্তুটাকে বলা হবে স্থির বস্তু, আর এই অবস্থাটাকে বলা হবে স্থিতি অবস্থা। তাহলে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি স্থির হয়ে যায়, যদি তার কোনো স্মরণ না হয়, তাহলে সেটাকে বলা হবে স্থির বস্তু। আর যে অবস্থার সৃষ্টি হলো তাকে বলা হবে কি স্থির স্থিতি অবস্থা। এখন স্থিতি অবস্থার জন্য বল প্রয়োগের ফলে যে অবস্থার সৃষ্টি হবে, যে কার্যক্রম হবে, যে ঘটনাগুলো ঘটবে, এ সম্পর্কিত যে সমস্ত আলোচনা গণিত শাস্ত্রের বলবিদ্যার যে শাখায় করা হবে, সেটাকে বলা হবে কি স্থিতিবিদ্যা। তার মানে তোমরা নিশ্চয় বুঝে গেছো যে এই অংশে বল প্রয়োগের ফলে বস্তুর স্থিতি অবস্থার সৃষ্টি হবে। তুমি যে বলই প্রয়োগ করো না কেন, বস্তুর স্থিতি অবস্থার সৃষ্টি হবে। এইরকম সমস্যাগুলোই আমরা এই অংশে পাব। তার মানে স্থিতি অবস্থার সৃষ্টি হওয়ার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা প্রয়োজন, সেই পরিমাণ বল প্রয়োগ করব। এই সমস্যাগুলোই আমরা এখানে সমাধান করব। তাহলে স্থিতিবিদ্যায় কি আছে, যে বল প্রয়োগের ফলে বস্তুর স্থিতি অবস্থার সৃষ্টি হয়, এই সংক্রান্ত বলবিদ্যার যে অংশে আলোচনা করা হবে তাকে বলা হবে স্থিতিবিদ্যা। এখন আমরা স্থিতিবিদ্যা পড়তে গিয়ে বলের যে প্রকারভেদগুলো আছে, তার মধ্যে কিছু সংখ্যক বল আমরা তোমাদেরকে এখন পরিচয় করে দেব। চলো দেখি আমরা সে সম্পর্কে একটু ধারণা লাভ করি। দেখো, বলের প্রকারভেদের মধ্যে প্রথমে আমি যে বল সম্পর্কে কথা বলতে চাই তা হলো টেনশন বা টান বল। কোনো বস্তুকে একটা রশি বা তার দ্বারা টানা হলে ওই রশি বা তার বরাবর বস্তুটির উপর ক্রিয়াশীল বলকে টান বল বলে। বুঝতে পেরেছো? যে কোনো বস্তুকে যদি আমরা একটা রশি বা তার দ্বারা টানি, তাহলে ওই রশির মধ্যে যে টান অনুভূত হয় তাকে বলা হয় টান বল। এরপরে আসো 2 নম্বরে আমরা লিখেছি চাপ বা প্রেসার। হ্যাঁ, যখন দুটি বস্তু অতি ঘনিষ্ঠভাবে পরস্পর সঙ্গে স্পর্শে আসে, তখন তাদের স্পর্শ বিন্দুতে যে বলের আবির্ভাব ঘটে তাকে বলা হয় কি চাপ বল। তাকে বলা হয় চাপ বল বা প্রেসার। এরপরে আমি লিখেছি আকর্ষণ ও বিকর্ষণ বল, অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। তো আমরা বলি যে কোনো দৃশ্যমান মাধ্যম ছাড়া দুটি বস্তুর একটি অপরটিকে যে বলে নিজের দিকে টানে তাকে আকর্ষণ বল বা আকর্ষণ বলে। কোনো দৃশ্যমান মাধ্যম ছাড়া দুটি বস্তুর একটি অপরটিকে যে বলে দূরে ঠেলে দিতে চায় তাকে বিকর্ষণ বল বা বিকর্ষণ বলে। আমরা এটা জানলাম। এরপরে আসো ঘর্ষণ বল বা ফ্রিকশন। একটা বস্তু অমসৃণ বস্তুর উপর দিয়ে চলতে গেলে বাধাপ্রাপ্ত হয়। এই বাধা সৃষ্টিকারী বল যা দুটি বস্তুর স্পর্শ বিন্দুতে স্পর্শ বরাবর চলমান বস্তুটি যে দিকে চলে তার উল্টো দিকে ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বা সংক্ষেপে কি বলা হয় ঘর্ষণ বলা হয়। এরপরে আমরা লিখেছি কি ওজন বল বা ওয়েট। যে পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে যে পরিমাণ আকর্ষণ বল দ্বারা টানে তাকে ওই বস্তুর ওজন বলে। আমরা সাধারণত ওজনকে কি দ্বারা প্রকাশ করি বলো তো দেখি? ওজনকে W দ্বারা প্রকাশ করে থাকি, তাই না? আচ্ছা, এই বস্তুর ওজনটা কোথায় ক্রিয়া করে? হ্যাঁ, বস্তুর ওজনটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে খাড়াভাবে সোজা নিচের দিকে ক্রিয়া করে। আর এই বিন্দুটাকে আমরা কি বলি বলতো? এই বিন্দুটাকে বলি আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্র, তাই না? যদি বস্তুটা সমরূপ হয়, অর্থাৎ পদার্থের গঠন, পদার্থের উপাদান যদি সর্বত্র একই রকম হয়, তাহলে
ওই বস্তুর মধ্যবিন্দুটাই হবে তার ভর কেন্দ্র, কিন্তু উপাদান সর্বত্র যদি সমান না হয় তাহলে মধ্যবিন্দুতে হবে না। যাক, আমরা এই সংক্রান্ত পরে আরো আলোচনা করব। এরপরে লিখেছি আমি ভর বা মাস। কোন বস্তুর মোট পদার্থের পরিমাণকে আমরা কি বলি? মাস বলি, তাই না? ভর হলো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? বলো তো দেখি। একে প্রকাশ করি কি দ্বারা? এম দ্বারা। তাহলে আমরা এই বলগুলো সম্পর্কে জানবোই, আরো বল যদিও আছে, কিন্তু এই বলগুলো সম্পর্কে আমাদের খুব ভালো জানা থাকতে হবে। স্থিতিবিদ্যা আলোচনা করতে গিয়ে এই বলগুলো আমার প্রয়োজন হবে। এজন্য আজকে আমি তোমাদেরকে এই বলগুলো সম্পর্কে ধারণা দিলাম। আমি মনে করি যে তোমরা যদি তোমার অষ্টম অধ্যায়ের যে বই থাক না কেন, তোমার কাছে যার কাছে যে বই থাক না কেন, তুমি যদি এই আলোচনাগুলো আমি আলোচনা করলাম তোমরা যদি একটু পড়ো, তাহলে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য যে সূত্র আমরা প্রতিপাদন করব, সূত্র ব্যবহার করব, তা পড়া আত্মস্থ করা আমাদের সহজ হবে। তো ঠিক আছে, চলো দেখি। এরপরে আমরা ত্রিভুজের কয়েকটি কেন্দ্র সম্পর্কে তোমাদের ধারণা দেব। চলো তাহলে আমরা ত্রিভুজের কয়েকটি কেন্দ্র সম্পর্কে একটু ধারণা লাভ করি। ত্রিভুজের আমি লিখেছি ত্রিভুজের অন্তকেন্দ্র বা ইনসেন্টার, পরিকেন্দ্র বা সার্কাল সেন্টার, ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড এবং লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার। তোমরা নবম দশম শ্রেণীতে আমার মনে হয় যে পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ব কেন্দ্র এই তিনটা সম্পর্কে পড়ে আসছো, এবং একটি উপপাদ্য ছিল, তাই না, যে পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র একই সরলরেখা অবস্থিত। এটা তো খুব ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল, তার মানে এগুলো পড়ে আসছো। এখন ওখানে হয়তো উপপাদ্যটা পড়তে গিয়ে এই কেন্দ্র সম্পর্কে নামগুলো জেনেছো, কিন্তু সংজ্ঞাগুলো হয়তো সেভাবে পড়ে থাকতেও পারো, নাও থাকতে পারো। তা আমরা দেখি প্রথমে হলো আমাদের আসছে কি অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রটা কি? অন্তকেন্দ্র হলো ত্রিভুজের একটা ত্রিভুজ আমরা যদি এই ত্রিভুজের ভিতরে যদি একটা বৃত্ত থাকে, এই বৃত্তের তিনটা ভিতরে বৃত্ত বলতে কি বোঝায়? যে ত্রিভুজের তিনটা বাহুকেই সে স্পর্শ করবে এমন একটা বৃত্ত। এই বৃত্তের যেটা কেন্দ্র হবে সেটাই হলো ত্রিভুজের অন্তকেন্দ্র। এখন তুমি আর তো এই ত্রিভুজ দেয়া আছে, বৃত্তটা তো দেয়া নেই, তাই না? আমি সংজ্ঞাটা যেভাবে বললাম মনে তো হলো যে কি সহজ বিষয়, যে বৃত্তের কেন্দ্রটাই হলো কি অন্তকেন্দ্র, কিন্তু আমার তো বৃত্তই দেয়া নেই। বৃত্ত অঙ্কন করতে হবে তোমাকে। বৃত্ত অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে কি কেন্দ্র লাগবে, তার মানে কেন্দ্র না হলে তো বৃত্ত পাবে না। তাহলে কেন্দ্রটা কিভাবে পাবে? তাহলে শুধুমাত্র তাহলে সংজ্ঞাটা জানলে আমাদের হবে না। তাহলে অন্তকেন্দ্রটা কি? যে ত্রিভুজের অন্তবৃত্তস্থ বৃত্তের কেন্দ্রই হলো ত্রিভুজের অন্তকেন্দ্র। এখন এটা তুমি সংজ্ঞা জানলে, কিন্তু তোমাকে অন্তকেন্দ্রটা কিভাবে তুমি বের করবে সেটা তোমাকে জানা থাকতে হবে। অন্তকেন্দ্রগুলো হলো যে ত্রিভুজের যে কোণগুলো আছে, এই কোণের যদি আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে তারা যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হয় অন্তকেন্দ্র। তাহলে আমরা এইটা সংজ্ঞা দিতে গিয়ে নয়, আমি তোমাদেরকে জানার জন্য, মানে তুমি অন্তকেন্দ্রটা কিভাবে বের করবে এর জন্য তোমাদেরকে আমি বলি এইভাবে, যে ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দুই ত্রিভুজের অন্তকেন্দ্র। এই কথাটা তোমরা মনে রাখবে। মানে সংজ্ঞা যেটা আমি প্রথমে বললাম সেটা তো মনে রাখবে। সংজ্ঞা হিসাবে তোমাকে যদি অন্তকেন্দ্র কাকে বলে জিজ্ঞাসা করে, তাহলে ওইটা বলবে যে ত্রিভুজের অন্তবৃত্তস্থ বৃত্তের কেন্দ্রকে ত্রিভুজের অন্তকেন্দ্র বলে। কিন্তু তোমার জানার জন্য তুমি অন্তকেন্দ্রটা কিভাবে বের করবে এর জন্য তুমি পৃথক একটি সংজ্ঞা লিখে রাখো। সেটা কি? যে ত্রিভুজের কোণ সমূহের সমদ্বিখণ্ডক এর ছেদবিন্দুই হলো ত্রিভুজের অন্তকেন্দ্র। এরপরে আসো কি পরিকেন্দ্র। তো পরিকেন্দ্রটা কি? পরিকেন্দ্রটা হলো যে যদি তোমার এইরকম ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত যায়, শীর্ষবিন্দু দিয়ে, হ্যাঁ, শীর্ষবিন্দুগামী যে বৃত্ত, সেই বৃত্তের যে কেন্দ্র তাকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। তো এখন তোমার তো কি দেয়া নেই? ত্রিভুজ দেয়া আছে, বৃত্তটা দেয়া নাই, তাহলে বৃত্তের কেন্দ্রটা তুমি কিভাবে পাবে? তাহলে তুমি আগে কিন্তু ওই পরের সংজ্ঞাটাও জানা থাকতে হবে। আগেটা যেমন দুইটা সংজ্ঞা দিলাম, এখানেও তুমি প্রথমে সংজ্ঞাটা বললা যে ত্রিভুজের শীর্ষবিন্দুগামী
বৃত্তের কেন্দ্রকে ত্রিভুজের পরিবৃত্ত বলে। এটা সংজ্ঞা তোমার জানা প্রয়োজন, তুমি জানলে, এটা তোমাকে জানতেই হবে। কিন্তু তুমি ছবি অঙ্কন করতে গেলে অর্থাৎ কেন্দ্রটা বের করতে গেলে কি করবে সেটা তোমাকে দেখাচ্ছি। সেটা হলো যে ত্রিভুজের প্রত্যেক বাহুর মধ্যবিন্দুতে যদি লম্ব অঙ্কন করো, মধ্যবিন্দুতে যদি লম্ব অঙ্কন করো, তাহলে তারা যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদ বিন্দুই হলো পরিকেন্দ্র। হ্যাঁ, এইখানে এই পরিকেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব হলো পরস্পর সমান, যাকে বলা হয় ত্রিভুজের পরিব্যাসার্ধ। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা যেটা অন্তঃকেন্দ্র বলেছিলাম, অন্তঃকেন্দ্র থেকে প্রত্যেক বাহুর দূরত্ব হলো পরস্পর সমান, যাকে বলা হয় ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। এই অন্তঃব্যাসার্ধকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই প্রতীকগুলো কিন্তু প্রচলিত, এগুলো অঙ্ক করতে গিয়ে আমাদের কাজে লাগবে। তাহলে পরিব্যাসার্ধকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অন্তঃব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ আমরা অঙ্ক করতে গিয়ে এগুলো ব্যবহার করলেই আমরা বুঝে যাব যে তুমি কোনটা পরিব্যাসার্ধ কোনটা অন্তঃব্যাসার্ধ রেখেছো। কিন্তু কখনো যদি তুমি এই দুইটা ছাড়া অন্য প্রতীক ব্যবহার করো, তাহলে তোমাকে বলে দিতে হবে যে আমি ব্যবহার করলাম যে পরিব্যাসার্ধ আর ড্যাশ, তাহলে তোমাকে বলে দিতে হবে যে আর ড্যাশ হলো এই ত্রিভুজের পরিব্যাসার্ধ। কিন্তু শুধুমাত্র আর লিখতে তোমাকে বলতে হবে না, আমরা বুঝে নেব যেটা ত্রিভুজের পরিব্যাসার্ধ। আচ্ছা, এরপরে আসো দেখি আমরা কি বলেছি, ভর কেন্দ্র। আমার মনে হয় এই ভর কেন্দ্রের সংখ্যাটা আমার দেওয়ার প্রয়োজন নেই, কি বলো তোমাদের? আমরা সবাই জানি এটা, না? একেবারে শুরু হয়েছে অনেক আগে থেকে যে ত্রিভুজের মধ্যমগুলোর ছেদ বিন্দুকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। এটা যে ত্রিভুজ হয় তাহলে এইটা হলো মধ্যমা। মধ্যমা মানে কি? শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাই হলো মধ্যমা। এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় কি? ত্রিভুজের ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। ঠিক আছে না? এইটা খুব সহজ, আমরা করে আসছি, এখনো করতে হচ্ছে। এরপরে আরেকটি বাকি থাকলো, সেটা হলো কি? লম্ব কেন্দ্র। তো লম্ব কেন্দ্রটা কি? এই লম্ব কেন্দ্রটাও আর একটা সহজ একটা কেন্দ্র। এটা হলো যে তুমি যদি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করো, তাহলে এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে, লম্বগুলো এখান থেকে এর উপরে লম্ব, এখান থেকে এর উপরে লম্ব, এখান থেকে এর উপরে লম্ব, তার মানে এগুলো লম্ব হবে, লম্ব এটা লম্ব, এটা লম্ব হবে। এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় কি? লম্ব কেন্দ্র। কার লম্ব কেন্দ্র? ত্রিভুজের লম্ব কেন্দ্র। তাহলে আমরা ত্রিভুজের কয়টা কেন্দ্র সম্পর্কে জানলাম? অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ব কেন্দ্র সম্পর্কে জানলাম। তো আমরা এই এতক্ষণ থেকে যে আলোচনাগুলো করছি, এগুলো একেবারে যে অধ্যায়টা আমি শুরু করতে যাচ্ছি, এই অধ্যায়ের একেবারে প্রিলিমিনারি স্টেজের আলোচনা। আমি প্রথম দিনে এই আলোচনাগুলো তোমাদের সাথে করলাম যে তোমরা একটু পড়ো। আমি জানি যে এই জিনিসগুলো তোমাদের অনেক আগে থেকে জানা, তোমাদের পড়া। তো যেহেতু এখন তোমরা একটু প্রাতিষ্ঠানিকভাবে একটু বিচ্ছিন্ন আছো, যে যার বাসায় আছো, ঠিকমতো পড়াশোনা অনেকে হয়তো করছো, নিজের দায়িত্ব নিয়ে অনেকে করছো না। তা আমি চাচ্ছি তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আজকে আলোচনাগুলো করলাম। এইগুলো তোমরা ঠিকমতো আলোচনা করো, বাসায় একটু পড়ো, পড়াশোনা করো, সময়টা কাজে লাগো। তোমাদের তো এখন বেশ সুযোগ, যেহেতু প্রতিষ্ঠানে আসতে হচ্ছে না, বাসায় আসো, বাইরে যাওয়ার সুযোগও কম। আমার মনে হয় যে নিরাপত্তার জন্য, নিরাপত্তার প্রয়োজনে, নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে তোমাদেরকে বাসায় থাকা উচিত। বাসায় থেকে নিজেরা একটু পড়াশোনা মনোযোগী হও, পড়াশোনাটা করো, সুযোগ সময়টাকে কাজে লাগাও। তা আমি আরেকটু আলোচনা করব, তাই এইটার পরে দেখো যে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমার প্রয়োজন হবে সেই সম্পর্কে একটু আরেকটু আলোচনা করব। আমরা জানি যে বল একটি ভেক্টর রাশি, এবং তোমাদের নিশ্চয় মনে আছে যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য নির্দিষ্ট মান এবং দিকের প্রয়োজন হয়, তাই না? তো বল যেহেতু একটা ভেক্টর রাশি, তার মানে একেও প্রকাশের জন্য মান এবং দিক প্রয়োজন হয়। কিন্তু বলবিদ্যায় বলকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান এবং দিক থাকলেই তুমি বলের সমস্যাগুলো সমাধান করতে পারবে না। এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে সমাধান করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য
বলটি কোন বিন্দুতে ক্রিয়ারত, বস্তুর কোন বিন্দুতে ক্রিয়ারত, কোন বিন্দুতে ক্রিয়া করে তা জানতে হবে। এবং বল বস্তুর কোন বিন্দুতে ক্রিয়া করে, এই যে বিন্দুতে ক্রিয়া করে সেই বিন্দুকে বলা হয় বলের ক্রিয়া বিন্দু বা প্রয়োগ বিন্দু। তাহলে এটা আমাদের জানা প্রয়োজন আছে। তাহলে বলের ক্রিয়া বিন্দু বা প্রয়োগ বিন্দু হলো যে বস্তুর যে বিন্দুতে বল প্রয়োগ হলো, ক্রিয়া করলো, সেই বিন্দুটাকে, ক্রিয়া বিন্দুটাকে বলা হয় ক্রিয়া বিন্দু। যে বিন্দুতে ক্রিয়া করে সেটাকে বলা হয় ক্রিয়া বিন্দু বা প্রয়োগ বিন্দু। আর এরপর লিখছি সমবিন্দু বল, অর্থাৎ কতগুলো বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে বলে মনে হয়, অথবা একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, বিভিন্ন বল বিভিন্ন দিক থেকে একটা বিন্দুতে চলে আসছে অথবা একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে তাদেরকে বলা হয় সমবিন্দু বল। তো এরপরে আমরা একটা বলি, এরপরে সমবিন্দু বলের সাথে আরেকটা কথা বলি, সেটা হলো সমতলীয় বল। সমতলীয় বল বলতে কি? আমরা জানি যে বলের ক্রিয়া রেখা আছে, অর্থাৎ বল যে রেখা বরাবর ক্রিয়া করে সেই রেখাকে বলা হয় বলের ক্রিয়া রেখা। এখন ক্রিয়া রেখা বলের ক্রিয়া রেখা সরল রেখা হবে। এখন সরল রেখা, তিনটি সরল রেখা যদি আমরা কল্পনা করি, ধরো যে এইটি সরল রেখা, এইটা একটি সরল রেখা, এইটা একটি সরল রেখা, এই যে তিনটি সরল রেখা নিলাম, এই সরল রেখা কিন্তু তিনটে একই সমতলে অবস্থিত। হ্যাঁ, এবং এদেরকে যদি বাড়িয়ে দেই আমরা তাহলে কিন্তু তারা একটা বিন্দুতে কি করবে, হ্যাঁ, ছেদ করবে, তাই না? অর্থাৎ তারা যদি রেখাগুলো যদি সমান্তরাল না হয় তাহলে বলগুলো কিন্তু ছেদ করবে একটা বিন্দুতে। তাহলে আমরা বলছি যে বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে বা একটা বিন্দুতে এসে মিলিত হয় তাদেরকে বলা হয় সমবিন্দু বল। আর সমতলীয় বল হলো যে বলের ক্রিয়া রেখাগুলো যদি একই সমতলে থাকে তাদেরকে বলা হয় সমতলীয় বল। কিন্তু কখনো কখনো বল একই সমতলে ক্রিয়া নাও করতে পারে। তবে যদি আলোচনা করতে গিয়ে, বলের আলোচনা করতে গিয়ে তোমাকে এক সমতলীয় নয় এইরকম কথা যদি না বলা হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে যে বলগুলো সমতলীয় বল। ঠিক আছে? এরপরে আমি আরেকটা কথা লিখেছি, সেটা হলো লব্ধি বল। এখন লব্ধি বলটা কি? লব্ধি বল হলো যে একটা বস্তুর উপরে মনে করো যে 5টি বল প্রয়োগ করা হয়েছে। এই 5টি বলের ফলে, 5টি বল প্রয়োগের ফলে বস্তুর যে ক্রিয়া হলো, বস্তুর উপর যে ক্রিয়া হলো, বস্তুর যে প্রভাব পড়লো, সেটা যদি একটি মাত্র বল সেই কাজটা করতে পারে তাহলে এই একটি মাত্র বলকেই 5টি বলের লব্ধি বল বলা হবে, রেজাল্টেন্ট ফোর্স বলা হবে আর কি। তার মানে কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের পরিবর্তে একটি মাত্র বল দ্বারা যদি একই ক্রিয়া সম্পন্ন হয় তবে এই শেষোক্ত বলটিকে বলা হবে লব্ধি বল। হ্যাঁ, যদি 5 জনে একটি কাজ করতে পারে আর একটা লোকে যদি সেই কাজটা করতে পারে তাহলে একটা লোকের কাজটাকে, একটাকে বলবো কি, ওই 5 জনের লব্ধি বল। তা আমি এখন আমার সমস্যার সমাধান করতে গিয়ে যে সূত্রগুলোর প্রয়োজন আছে সেই দিকে মনে হয় ধাবিত হচ্ছে। তোমরা, আমি আবারও বলি যে যে আলোচনাগুলো করছি সবই কিন্তু একেবারে প্রিলিমিনারি ডিসকাশন, একেবারে প্রাথমিক আলোচনা, এগুলো পড়ে নিবা। এখন আমাদের সমস্যার সমাধান করতে গিয়ে এই যে বলের সামান্তরিক একটি সূত্র আছে, এই সূত্রটা হলো লব্ধি সংক্রান্ত একটি সূত্র। এই সূত্রটা কি এইটাও কিন্তু তোমরা মনে হয় জানো, মনে হয় মানে কি তোমরা জানো। হ্যাঁ, বলের সামান্তরিক সূত্র, তোমরা ভেক্টর সামান্তরিক সূত্র পড়ছো, সেই অনুরূপ এখানে আছে কি বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্রটা কি, যে একটা সমতলের একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলকে যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায় বা প্রকাশ করা যায় তবে ওই সামান্তরিকের ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা বল দুটির লব্ধির মান এবং দিক সূচিত হবে, তাই নাকি? তো এই যে সূত্রটা বললাম, বলের সামান্তরিক সূত্রটা বললাম, এই সূত্রটা পর্যন্তই আজকে তোমাদের পড়া থাকলো। আগামী দিন আমি এই সূত্রের লব্ধির মান এবং দিক নির্ণয় করব এবং
এই লব্ধি ব্যবহার করে, এই সূত্র ব্যবহার করে সমস্যার সমাধান করব। তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, নিরাপদে থাকো এবং হোমওয়ার্কগুলো ঠিক মতো করো। আল্লাহ হাফেজ।